Welcome to the National University online class. During this pandemic, I feel proud to be the part of this National University online video class lecture as a resource person. Please maintain the health rules. Today, I am Muhammad Hafiz Al Asad, Assistant Professor, Mirpur College, Dhaka International University. I delivered my lectures for finance and banking subjects BBA program. My course name is Financial Management, Lecture 5, and my lecture titles is Theory of Capital Structure. Today, I delivered my lecture plan. So, my lecture plan is first one, what is capital structure, components of capital structure, importance of capital structure, types of capital structure theory, net income approach, assumptions of net income approach, mathematical problems and solutions of net income approach, net operating income approach, assumptions of net operating income approach, and mathematical problems and solutions of net operating income approach. So we discuss it one after another. So first one, what is capital structure? The capital structure is the particular combinations of debt and equity used by a company to finance its overall operation and growth. Debts come in the forms of bond issues or loans, while equity may come in the forms of common stock, preferred stock, or retained earnings. So we can say it capital structure হচ্ছে তা একটা যৌথ মূলধনী কোম্পানি বিভিন্ন কম্বিনেশনে তার ক্যাপিটাল স্ট্রাকচারটা গঠন করে থাকে। ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে মূলত দুইটা কম্বিনেশন, ডেট এবং ইকুইটি, এটার মাধ্যমে কোম্পানি তার ক্যাপিটাল স্ট্রাকচারটা গঠন করে থাকে। এটার বাহিরেও আরো দুইটা জিনিস সেক্ষেত্রে বিদ্যমান থাকে, একটা হচ্ছে প্রেফার্ড স্টক এবং রিটেইন আর্নিং। সো এদের কম্বিনেশনে একটা প্রতিষ্ঠান তার মূলধন সংগ্রহ করে থাকে, অর্থাৎ এই সকল কম্বিনেশনের মাধ্যমে মূলধন সংগ্রহ করে, যে ক্ষেত্রে সর্বনিম্ন খরচ বিদ্যমান হয় সেটার মাধ্যমে তাদের ব্যবসা পরিচালনা করে। এতে তাদের খরচ কম হবে এবং প্রতিষ্ঠানের ওয়েলথ ম্যাক্সিমাইজ হবে, সম্পদ বৃদ্ধি পাবে। সো ক্যাপিটাল স্ট্রাকচারের ভিতরে আমরা এখানে যেটা নিয়ে আলোচনা করব, এটার মধ্যে মূলত দুইটা কম্বিনেশন এক্ষেত্রে বিদ্যমান থাকে, একটা হচ্ছে ডেট এবং ইকুইটি। ডেট এবং ইকুইটি, সো এই দুইটার কম্বিনেশন নিয়ে আমরা এখানে ক্যাপিটাল স্ট্রাকচার থিওরি আলোচনা করব। কিন্তু এটার বাহিরেও তোমার আরো দুইটা এলিমেন্টস বিদ্যমান থাকে, রিটেন আর্নিংস এন্ড প্রেফার্ড স্টক। সো আমরা এখন আলোচনা করব কম্পোনেন্টস অফ ক্যাপিটাল স্ট্রাকচার। ক্যাপিটাল স্ট্রাকচারের উপাদানগুলা, কম্পোনেন্টসগুলা কি কি? ক্যাপিটাল স্ট্রাকচারের কম্পোনেন্টসগুলোকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। ফার্স্ট ওয়ান, শেয়ার হোল্ডার্স ফান্ডস অ্যান্ড বরোড ফান্ডস। সো শেয়ার হোল্ডার্স ফান্ড কি? কোম্পানির শেয়ার হোল্ডার যারা, এরা নিজেরা যে ফান্ড প্রোভাইড করবেন। এখন এই শেয়ার হোল্ডার্সের ফান্ডকে তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ইকুইটি ক্যাপিটাল, দুই প্রেফার্ড স্টক ক্যাপিটাল, তিন রিটেন আর্নিংস ক্যাপিটাল। ইকুইটি ক্যাপিটাল এটা সরাসরি কোম্পানির মূলধন, কোম্পানির মালিকানা মূলধন। এরা কোম্পানির মালিক, এরা কোম্পানির সরাসরি মালিক। কোম্পানির সবচেয়ে বেশি ঝুঁকি এরা গ্রহণ করে থাকেন। সো এরা কোম্পানির পরিচালনা পর্ষদে বসতে পারেন, কোম্পানির যে কোনো সিদ্ধান্ত গ্রহণে তারা থাকতে পারেন। তাহলে এদের মাধ্যমে যে অ্যামাউন্টটা প্রোভাইড হবে সেটা শেয়ার হোল্ডার ফান্ড সরাসরি। এটার বাহিরে হচ্ছে তোমার প্রেফার্ড স্টক, অগ্রাধিকার শেয়ার। এই অগ্রাধিকার শেয়ার এরা নামে শেয়ার, এদেরকে নির্দিষ্ট হারে ডিভিডেন্ড প্রদান করা হয়। কোম্পানি যখন ডিজলভ হবে
তখন থার্ড পার্টি লায়াবিলিটিস পরিশোধ করার পরে তারপরে তাদের লায়াবিলিটিস পরিশোধ করতে হবে। এরপরে যদি কিছু থেকে থাকে তাহলে কোম্পানি যারা মালিক, দ্যাট মিন্স ইকুইটি শেয়ার হোল্ডার্স, তারা পেয়ে থাকে। তাহলে শেয়ার হোল্ডার্স ফান্ড, প্রেফার্ড স্টক হোল্ডার যারা, তারা যে অর্থ প্রদান করবেন সেটাও শেয়ার হোল্ডার ফান্ড হিসেবে কাউন্ট হবে। সরি। সো রিটেন আর্নিংস, এরপরে আসো রিটেন আর্নিং। কোম্পানির প্রত্যেক বছরে মুনাফার যে অংশ, শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ড আকারে প্রদান করবেন, আরেকটা অংশ কোম্পানিতে থেকে যাবে। সো কোম্পানিতে যে অংশটা থেকে যাবে সেটাই হচ্ছে রিটেন আর্নিং। এখন এই রিটেন আর্নিংস এর অর্থটা কোম্পানির ক্যাপিটাল স্ট্রাকচারে ফান্ড হিসেবে ইউজ হয়। এখন কখন ইউজ হবে? কোম্পানির প্রয়োজনে। কোম্পানি বাহির থেকে ধার না করে কোম্পানির ইন্টারনাল এই অর্থটা তাদের ক্যাপিটাল স্ট্রাকচারে তারা ইউজ করতে পারেন। এতে খরচ কম হবে আপেক্ষিক হারে ধরে নেওয়া হয়। সো এরপরে আসো বরোড ফান্ড। এখন এই বরোড ফান্ড, ধারকৃত ফান্ডসটা বিভিন্ন রকম হতে পারে। সেটা ডিবেঞ্চার হতে পারে, লং টার্ম লোন হতে পারে, অ্যান্ড পাবলিক ডিপোজিট হতে পারে। এখানে যেইভাবেই আমরা বলি না কেন, এটা পুরোটাই হচ্ছে বরোড ফান্ড। সো ডিবেঞ্চার দীর্ঘমেয়াদী, লং টার্ম লোনস এটা বিভিন্ন মেয়াদী, শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম বিভিন্ন মেয়াদী লোন, অ্যান্ড পাবলিক ডিপোজিটস এবং জনগণের ডিপোজিট। সো জনগণের ডিপোজিট যেটা, সেটা জনগণের নিকট প্রতিষ্ঠান ঋণী। সো এটাও একটা ধারকৃত অ্যামাউন্ট। সো এদের কম্বিনেশনে একটা প্রতিষ্ঠান তার ক্যাপিটাল স্ট্রাকচার গঠন করে থাকেন। এখন এদের কম্বিনেশনটা কিভাবে, কোন কোন সোর্স থেকে অর্থ সংগ্রহ করলে তাদের খরচটা কম হবে সেটা তারা মেজার করবেন, করে তারপরে তার কম্বিনেশনে তারা বিজনেস করবেন। তবে এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে ইকুইটি ক্যাপিটালের খরচ বেশি হলেও সেটা থাকবে, কারণ ইকুইটি ব্যতীত প্রতিষ্ঠান ঘটবে না। অর্থাৎ বন্ড, ডিবেঞ্চার, এরা যে ঋণ দিবে, কাকে ঋণ দিবে? একজন মালিক থাকতে হবে। তো সেই মালিককে তারা ঋণ দিবে, এই কারণে অবশ্যই ইকুইটি ক্যাপিটাল থাকতে হবে। এই ইকুইটি ক্যাপিটালের সাথে অন্যগুলার কম্বিনেশন যখন আমরা করে সেখানে খরচ যেখানে সর্বনিম্ন, সেভাবে কোম্পানি তার ক্যাপিটাল স্ট্রাকচার সেট করবেন। এরপরে আসো ইম্পর্টেন্স অফ ক্যাপিটাল স্ট্রাকচার। এখন কেন ক্যাপিটাল স্ট্রাকচারের প্রয়োজন আমাদের, কেন ক্যাপিটাল স্ট্রাকচারের এত গুরুত্ব কেন? এখানে এই গুরুত্বগুলোর মধ্যে ফার্স্ট ওয়ান, রিটার্ন ম্যাক্সিমাইজিং। অর্থাৎ প্রতিষ্ঠান তার অর্থ দিয়ে যে বিজনেসটা করবেন, সেই বিজনেসের মাধ্যমে তাদের রিটার্নটাকে তারা ম্যাক্সিমাইজ পর্যায়ে পৌঁছানোর চেষ্টা করবেন। তাই তারা ডেট এবং ইকুইটির কম্বিনেশনটাকে এমনভাবে করবেন যাতে তাদের রিটার্নটা সর্বোচ্চ হয় এবং খরচটা কমে আসে। সো ফ্লেক্সিবিলিটি, নমনীয়তা। এই ক্যাপিটাল স্ট্রাকচারের যে সোর্সগুলো আছে, সেই সোর্সের কোন সোর্স থেকে অর্থ সংগ্রহ করা খুব সহজ, তারা সেই জিনিসগুলো বিবেচনা করে ক্যাপিটাল স্ট্রাকচারের জন্য সেই অর্থ সংস্থান সেখানে গ্রহণ করবেন। দেন সলভেন্সি, প্রতিষ্ঠানের সলভেন্সি, এটা ক্যাপিটাল স্ট্রাকচার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। সো সলভেন্সি কোন ক্ষেত্র থেকে গ্রহণ করলে প্রতিষ্ঠানের সলভেন্সিটা বা প্রতিষ্ঠানের সলভেন্সি বৃদ্ধি পাবে সেটা তারা দেখবেন। দেন ইনক্রিজ দ্য ভ্যালু অফ ফার্ম। ক্যাপিটাল স্ট্রাকচারের অর্থগুলা যেই সোর্স থেকে তারা গ্রহণ করাটা এমনভাবে তারা গ্রহণ করবেন যাতে তাদের ফার্মের ভ্যালুটা বৃদ্ধি পায়। আর এটার জন্য আমরা এনআই অ্যাপ্রোচ এটা করে থাকি, ট্রেডিশনাল অ্যাপ্রোচ করে থাকি। এগুলোতে আমরা ভ্যালু অফ ফার্ম এটা নির্ণয় করি। আর ভ্যালু অফ ফার্ম তোমার যেই কম্বিনেশন, ডেট অ্যান্ড ইকুইটির যে কম্বিনেশনে আমরা ভ্যালু অফ ফার্ম সর্বোচ্চ করতে পারি, সেটা ক্যাপিটাল স্ট্রাকচারের মাধ্যমে আমরা সেটা নির্ণয় করে দেখব। সো এরপরে রিডিউস দ্য ফাইন্যান্সিয়াল রিস্ক। ফাইন্যান্সিয়াল রিস্কটাকে তোমার রিডিউস করতে হবে, এটা ক্যাপিটাল স্ট্রাকচারের আরেকটা গুরুত্ব। অর্থাৎ কোন সোর্স থেকে অর্থ সংগ্রহ করলে বা সেটাকে কিভাবে ইউজ করলে তার ফাইন্যান্সিয়াল রিস্ক রিডিউস হবে, কমবে। দেন মিনিমাইজিং দ্য কস্ট অফ ক্যাপিটাল। কোম্পানি বিভিন্ন সোর্স থেকে অর্থ সংগ্রহ করে তাদের ওয়েট অ্যান্ড কস্ট অনুযায়ী কম্বিনেশন করলে, ওয়েট অ্যান্ড কস্ট গুণ করে সেই গুণফলটাকে যোগ করলে তোমার যেই কম্বিনেশনে এই খরচটা কম হবে,
কোম্পানি সেটাই প্রত্যাশা করবে। সো এটা বের করা বা এটা নির্ণয় করা এটা প্রতিষ্ঠানের একটা গুরুত্বপূর্ণ কাজ। সো ক্যাপিটাল স্ট্রাকচারে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মিনিমাইজ দ্য কস্ট অফ ক্যাপিটাল। মিনিমাইজ দ্য কস্ট অফ ক্যাপিটাল। সো ট্যাক্স প্ল্যানিং টুলস, যে কোম্পানি ট্যাক্স পে করে, এখন ট্যাক্স কোথায় থেকে অ্যাজাম্পশন পাবে, কিভাবে অ্যাজাম্পশন পাবে, সেটা এই ক্যাপিটাল স্ট্রাকচার নির্ধারণের মাধ্যমে তারা করে থাকেন। যেমন ঋণের মাধ্যমে যদি অর্থ সংস্থানের ব্যবস্থা করে তাহলে সেক্ষেত্রে তারা কিছুটা ট্যাক্স অ্যাজাম্পশন পাবে। তাহলে কোন কোন টুলস ইউজ করলে তারা ট্যাক্স কিছুটা কম দিতে পারবেন সেটা ক্যাপিটাল স্ট্রাকচার সিলেকশনের মাধ্যমে তারা নির্ণয় করেন। সো এটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচারের ট্যাক্স প্ল্যানিং টুলস। সো অপটিমাম ইউটিলাইজেশন অফ ফান্ড, এবং তারা যে ফান্ডগুলা গ্রহণ করবেন সেই ফান্ডগুলোকে সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে, এটা তার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ফান্ড যদি সঠিকভাবে ইউটিলাইজ করতে না পারে তাহলে সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ মুনাফা আসবে না, আর মুনাফা না আসলে প্রতিষ্ঠানের অবস্থান ভালো থাকবে না, শেয়ার হোল্ডারদের সম্পদ বৃদ্ধি পাবে না, সো ওয়েলথ ম্যাক্সিমাইজ হবে না। তাই প্রতিষ্ঠানকে এমনভাবে তার ক্যাপিটাল স্ট্রাকচার সেট করতে হবে যাতে তার ম্যাক্সিমাম রিটার্ন এটা সে পেতে পারে, ফার্মের ভ্যালু সর্বোচ্চ হতে পারে, এবং তাদের ফান্ডটাকে সঠিকভাবে ইউটিলাইজ তারা করতে পারে। অন্যদিকে তাদের খরচটাকে মিনিমাইজ করতে হবে, মিনিমাইজ করে তার ভ্যালুটা বা ফার্মের ভ্যালুটাকে সর্বোচ্চ করা নিশ্চিত করতে হবে। সো এটা হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচারের একটা গুরুত্বপূর্ণ বিষয়। সো থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার, এখন আমরা আলোচনা করব থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার। তাহলে ক্যাপিটাল স্ট্রাকচারের থিওরি এটা আলোচনা করার পূর্বে আমরা কিছু জিনিস সম্পর্কে এখানে আলোচনা করি। দ্য ক্যাপিটাল স্ট্রাকচার থিওরি এক্সপ্লোর দ্য রিলেশনশিপ বিটুইন ইউর কোম্পানিজ use of debt and equity financing and the value of the firm. So we discuss the theories one by one. এই থিওরিগুলো আমরা একের পর এক আলোচনা করব, কিন্তু এটা আলোচনা করার পূর্বে আমাদের এই ক্যাপিটাল স্ট্রাকচারের জন্য কিছু অ্যাজাম্পশন বিদ্যমান আছে। এখন আমাদেরকে সেই অ্যাজাম্পশনগুলো আগে জানতে হবে, তারপরে আমরা থিওরিগুলো একের পর এক আলোচনা করব। সো assumption, first assumption, the firm uses only two sources of funds, that means debt and equity. Second assumptions of capital structure is the effects of tax are ignored. And third one is there is no changes in investment decisions or the firm's total assets. Fourth one is no income is retained. Kono income retained hobe na. Then business risk is unaffected by the financing mix. So আমরা এই assumption গুলা সেখানে পেলাম। Then types of capital structure, তাহলে ক্যাপিটাল স্ট্রাকচারকে মূলত চার ভাগে ভাগ করা হয়, যেটাকে বলা হচ্ছে NI approach, নেট অপারেটিং ইনকাম, নেট ইনকাম অ্যাপ্রোচ, 2 নাম্বার নেট অপারেটিং ইনকাম অ্যাপ্রোচ, 3 নাম্বার ট্রেডিশনাল অ্যাপ্রোচ, এন্ড 4 নাম্বার মডিগেলিনি অ্যান্ড মিলার অ্যাপ্রোচ। সো আমরা এখন আলোচনা করব নেট ইনকাম অ্যাপ্রোচ। তাহলে নেট ইনকাম অ্যাপ্রোচ এটা বলতে গিয়ে এটা আমরা ফার্স্ট ওয়ান বলি যে অ্যাকর্ডিং টু দিস অ্যাপ্রোচ এ ফার্মস ক্যান ম্যাক্সিমাইজ দ্য ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, মিনিমাইজ দ্য weighted average cost of capital, and increase the value of the firm as well as the market price of equity shares by using debt financing to the maximize possible extent. So NI approach এ বলা হচ্ছে কোম্পানি এমন ভাবে তার ডেপ্ট এবং ইকুইটি এটা ইউজ করবে যাতে তার ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল যেটা এটা সর্বনিম্ন হয় এবং তার ভ্যালু অফ ফার্ম সর্বোচ্চ হয়, ভ্যালু অফ ফার্মটা সর্বোচ্চ হয়। তাহলে কোন খাত থেকে ডেট কি পরিমাণ গ্রহণ করলে বা কি খরচে গ্রহণ করলে এটা ইকুইটির সাথে মিক্সড হয়ে তার খরচটা সবচেয়ে কম আসবে, যেটাকে আমরা ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল এটা বলি, এবং তার সাথে সাথে তার ভ্যালু অফ ফার্ম এটা বৃদ্ধি পাবে। সো এখানে একটা জিনিস মনে রাখবা, NI অ্যাপ্রোচের মধ্যে যখন আমরা অঙ্ক করতে যাব তখন
আমরা এই ক্ষেত্রে সর্বশেষ নির্ণয় করব ভ্যালু অফ ফার্ম এবং তার উপরে নির্ণয় করব ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কে ও। তাহলে এখন এই তথ্যটা আসলে কে প্রদান করেছেন? The theory pronounced that the company can increase the value and decrease the overall cost of capital by increasing the proportions of the debt in its capital structure. So capital structure এর মধ্যে ঋণের পরিমাণ বাড়ালে তার ওভারঅল কস্ট অফ ক্যাপিটালটা কমবে, তবে সেটা একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত। মাত্রা এসে এটা এরপরে আবার এটা ট্রেন্ড অন্যদিকে ঘুরে যাবে। সো এই অপ্রেসটা প্রনাউন্সড করেন বাই দ্য ডুরান্ট ডেভিড ইন 1959। উনি এটা এই তথ্যটা প্রদান করেন যে এখানে কস্ট কম হবে, ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল কম হবে, ভ্যালু অফ ফার্ম বেশি হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তুমি ডেটের পরিমাণ ইনক্রিজ করবা। তবে ডেপ্টের খরচ কস্ট অফ ক্যাপিটালের কস্ট অফ ইকুইটির খরচের চেয়ে নিচে হলে গিয়া ওভারঅল কস্ট অফ ক্যাপিটালটা কমবে। কিন্তু যখনই তোমার কস্ট অফ ডেপ্ট ক্যাপিটালের কস্টটা তোমার কস্ট অফ ইকুইটির চেয়ে বেড়ে যাবে তখন এটা আর হবে না। অর্থাৎ ইকুইটি কম, ডেপ্ট এটার খরচটা বেশি, তখন ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কিন্তু বেড়ে যাবে। তাহলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে কোম্পানির কস্ট অফ ক্যাপিটাল এটা নির্ণয় করার ক্ষেত্রে, টোটাল কস্ট অফ ক্যাপিটাল নির্ণয় করার ক্ষেত্রে ডেপ্টের কস্ট অফ ইকুইটির চেয়ে কম থাকতে হবে। সেই ধরনের সোর্স আমাদেরকে সিলেক্ট করতে হবে। সো এনআই অ্যাপ্রোচের মূল থিম হচ্ছে ভ্যালু বেশি হবে এবং ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল এটা কম হবে। দেন অ্যাজাম্পশনস অফ এনআই অ্যাপ্রোচ, এখন এখানে কিছু অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে মূলত এই এনআই অ্যাপ্রোচটা গঠিত হয়েছে। সো এই ক্ষেত্রে অ্যাজাম্পশনগুলো হচ্ছে দ্য কস্ট অফ ডেপ্ট ইজ লেস দেন দ্য কস্ট অফ ইকুইটি, যেটা আমরা বললাম যে ডেপ্টের কস্টটা কম হবে ইকুইটির চেয়ে। কারণ ইকুইটির চেয়ে যদি ইকুইটির কস্টটা তোমার বেড়ে যায়, ইকুইটির কস্টটা যদি কমে যায়, ডেপ্টের খরচটা যদি বেড়ে যায়, তাহলে তোমার ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল এটা কমবে না, এটা বেড়ে যাবে। তাহলে সেক্ষেত্রে এই অ্যাপ্রোচ কাজ করবে না। দেন দেয়ার ইজ নো কর্পোরেট ট্যাক্স, এক্ষেত্রে কোনো কর্পোরেট ট্যাক্স থাকবে না। দ্য ডেপ্ট ক্যাপিটালাইজেশন রেটস অ্যান্ড ইকুইটি ক্যাপিটালাইজেশন রেটস রিমেইন কনস্ট্যান্ট, এটা সবসময় ফিক্স থাকবে। The proportions of debt does not affect the risk perception of the investor. Investors are only concerned with their desired return. Then the cost of debt remain constant at any level of debt. Dividend payout ratio is 100%. এক্ষেত্রে dividend rate 100% এটা হবে। So এখন আমরা যখন এনআই অ্যাপ্রোচের অঙ্ক করতে যাব তখন আমরা সর্বশেষ একটা কেও এটা ডিটারমিন করি। সো এটা কিভাবে নির্ণয় করব তার একটা ডামি ফরম্যাট আমি এখানে শো করলাম। তাহলে আসো পার্টিকুলারস, আমি লিখলাম ক্যালকুলেট ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল আন্ডার এনআই অ্যাপ্রোচ। সো পার্টিকুলারস এখানে ইবিআইটি লেস ইন্টারেস্ট, আর এই ইন্টারেস্টটা নির্ণয় ডেপ্ট ইনটু পার্সেন্টেজ অফ ইন্টারেস্ট। সো তুমি বিয়োগ করলে পাবা নেট ইনকাম। তাহলে আমরা এখানে নেট ইনকাম পেলাম। সো এটা থেকে কস্ট অফ ইকুইটি কেই, এটাকে ইন ডেসিমেল ফরম্যাটে ইউজ করতে হবে অঙ্কে। সো সেটা আমরা বসালাম। দেন মার্কেট ভ্যালু অফ শেয়ার, সংক্ষেপে এস, এটা হচ্ছে নেট ইনকাম ডিভাইডেড বাই কেই। সো নেট ইনকাম বাই কেই করলে তুমি মার্কেট ভ্যালু অফ শেয়ার এটা পাবা। দেন এটার সাথে মার্কেট ভ্যালু অফ ডেপ্ট তুমি যোগ করবে। সো শেয়ার এবং ডেপ্ট যোগ করলে তুমি ভ্যালু অফ ফার্ম পাবা। এখন অনেক ক্ষেত্রে প্রশ্নে মার্কেট ভ্যালু অফ ডেপ্টের অ্যামাউন্ট দেওয়া থাকবে না, তখন এটা কিভাবে বের করবা? মার্কেট ভ্যালু অফ ডেপ্ট এটা ডিটারমিন করার সূত্র হচ্ছে ইন্টারেস্ট ইন অ্যামাউন্ট ডিভাইডেড বাই ইন্টারেস্ট রেট ইন ডেসিমেল ফর্ম। অর্থাৎ ইন্টারেস্ট ইন অ্যামাউন্টকে তুমি ডেসিমেল ফরম্যাটে ভাগ করলে যেটা পাবা এটাই হচ্ছে ডেপ্ট। সো ভ্যালু অফ ফার্ম, এখন এস প্লাস বি দুইটা যোগ করলে তুমি ভ্যালু অফ ফার্ম পাবা। সো ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল অর ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, এটাকে কেও আর ডব্লিউসিসি বলা হয়, আর এটা সূত্র হচ্ছে ইবিআইটি ভাগ বি ইন্টু 100। সো এখন আসো আমার একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমস অফ এনআই অ্যাপ্রোচ। তাহলে আসো আমরা যদি অঙ্কটা পড়ি, এখানে বলা হচ্ছে যে এ কোম্পানি এক্সপেক্টস এ নেট ইনকাম অফ টাকা 80,000, ইট হ্যাজ টাকা 2 লাখ
8% ডিবেঞ্চার, অর্থাৎ 8% সুদে তোমার 2 লাখ টাকা ঋণ আছে। দ্য ইকুইটি ক্যাপিটালাইজেশন রেটস অফ দ্য কোম্পানি ইজ 10%, তোমার কেই হচ্ছে 10%। ক্যালকুলেট দ্য ভ্যালু অফ দ্য ফার্ম অ্যান্ড ওভারঅল ক্যাপিটালাইজেশন রেট অ্যাকর্ডিং টু এনআই অ্যাপ্রোচ, যেখানে ইগনোরিং দ্য ট্যাক্স এটা ইগনোর করা হয়েছে, যদিও অ্যাজাম্পশনের মধ্যে বলা হয়েছে যে এক্ষেত্রে ট্যাক্স ধরা হয় না। সো আমরা এখন এর পরের অংশ বলছে বিতে, ইফ দ্য ডিবেঞ্চার ডেপ্ট ইজ ইনক্রিজ টু টাকা 3 লাখ, তো হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ দ্য ফার্ম অ্যান্ড ওভারঅল ক্যাপিটালাইজেশন রেট। তাহলে ফার্স্ট ওয়ান যেটা বলা হয়েছে নেট ইনকাম অ্যাপ্রোচে তোমার এটা ভ্যালু অফ দ্য ফার্ম অ্যান্ড ওভারঅল ক্যাপিটালাইজেশন রেট এটা বের করতে। সো ওভারঅল ক্যাপিটালাইজেশন রেট কেও, এনআই অ্যাপ্রোচে তোমরা মনে রাখবা যে সর্বশেষ তোমাকে কেউ নির্ণয় করতে হয়। তাহলে এখানে আমি যে ফরম্যাটটা দিয়েছি এই ফরম্যাট অনুযায়ী তুমি সর্বশেষ কেউ ডিটারমিন করতে পারবা। এখানে তুমি আলাদা আলাদাভাবে বের করতে পারো যে এস নেট ইনকাম বাই কেই, এভাবে তুমি এস বের করতে পারো মার্কেট ভ্যালু অফ শেয়ার। আবার মার্কেট ভ্যালু অফ ডেপ্ট প্রশ্ন যদি দেওয়া না থাকে তাহলে ইন্টারেস্ট ইন অ্যামাউন্ট ডিভাইডেড বাই ইন্টারেস্ট রেট ইন ডেসিমেল ফর্ম, এভাবে বের করে নিতে পারো। এরপরে তুমি ভ্যালু অফ ফার্ম আলাদাভাবে যে এস প্লাস বি দুইটা যোগ করে বের করতে পারো। সো তারপরে কেও বের করলা, ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল অর কেও অ্যান্ড ভ্যালু অফ ফার্ম। সো ভ্যালু অফ ফার্ম তুমি বের করতে পারো ইভিএটি ভাগ বি ইন্টু 100, ইভিএটি ভাগ ভি, ভি বের করতে পারো ইভিএটি ভাগ কেও, এভাবে বের করে নিতে পারো। সো আমরা ইনফরমেশনগুলোর আলোকে এখন আমরা অঙ্কটা সলভ করব। তাহলে আসো আমরা ফার্স্ট ওয়ান লিখলাম, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ দ্য ফার্ম অ্যান্ড ওভারঅল ক্যাপিটালাইজেশন রেট অ্যাকর্ডিং টু এনআই অ্যাপ্রোচ। তাহলে আমি ওই টেবিলটা অ্যাপ্লাই করি। দেখো ইভিআইটি 8 লাখ, লেস ইন্টারেস্ট ইভিআইটি 80,000 অ্যান্ড ইন্টারেস্ট এখানে 2 লাখ ইন্টু তার 8% সমান 16,000, বিয়োগ করলে তোমার 64,000। দেন কস্ট অফ ইকুইটি প্রশ্নে দেওয়া ছিল 10%, এটাকে আমরা ডেসিমাল ফরম্যাটে লিখলাম 0.10। সো মার্কেট ভ্যালু অফ শেয়ার ইজ নেট ইনকাম বাই কেই। এখন তোমার নেট ইনকাম আমরা এখান থেকে খুঁজে পাই 64,000, এটাকে কেই ইন ডেসিমাল ফর্ম দ্বারা ভাগ করলে আমরা মার্কেট ভ্যালু অফ শেয়ার পাবো। সো তুমি ইচ্ছে করলে এই টেবিল না অ্যাপ্লাই করেও এটা বের করতে পারো আলাদাভাবে, যে নেট ইনকাম বাই কেই বের করে নিলে এস। এরপরে মার্কেট ভ্যালু অফ ডেপ্ট, যদিও এই প্রশ্নে 2 লাখ টাকা দেওয়া আছে কিন্তু অনেক ক্ষেত্রে প্রশ্নে ইন্টারেস্ট ইন অ্যামাউন্ট এটা দিয়ে দিল আর ইন্টারেস্ট রেট এটা দিয়ে দিল। সো তুমি ইন্টারেস্ট ইন অ্যামাউন্ট 16,000 ভাগ 0.08 ভাগ করলে তুমি কিন্তু এই 2 লাখ এটাই পাবা। সো মার্কেট ভ্যালু অফ ডেপ্ট বি এটা 2 লাখ। এখন তুমি যোগ করলে ভ্যালু অফ ফার্ম এটা পাবা। সো ভ্যালু অফ ফার্ম 8,40,000। এখন যদি ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল আমরা এটা বের করি তাহলে আমরা বলি ইভিএটি ভাগ বি ইন্টু 100। সো ক্যালকুলেশন করলে 9.52% বের হবে। এখানে যদি অনেকগুলো অল্টারনেটিভস দেওয়া থাকতো তাহলে যেই অল্টারনেটিভসের কেউ সবচেয়ে কম হতো আমরা সেই অল্টারনেটিভসকে বলতাম অপটিমাম। এখানে যেহেতু অনলি একটা মেথডের কথা বলা হয়েছে যে আমরা এনআই অ্যাপ্রোচে এটা কেও অ্যান্ড ভ্যালু এটা ডিটারমিন করব, তাহলে সেক্ষেত্রে ডিসিশনের কোনো ফাংশন নেই। বাট যখন ডিসিশন জানতে চাইবে তখন একাধিক অল্টারনেটিভস দেওয়া থাকবে, আমরা সেই ক্যাটাগরির অঙ্ক পরে আসব। সো রিকোয়ারমেন্টস বি, যেখানে বলছে যে ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট অ্যান্ড ভ্যালু অফ ফার্ম তোমাকে নির্ণয় করতে হবে, যেখানে ডেপ্ট ইনক্রিজ করেছে 3 লাখ, আগে ছিল ডেপ্ট 2 লাখ, এখন সেটা হয়ে গেল 3 লাখ। তাহলে আসো আমরা সেম ভাবে এটার ক্যালকুলেশনটা করলাম যে ইভিএটি এত, লেস ইন্টারেস্ট 3 লাখ ইন্টু 8% সমান 24,000। সো আমাদের নেট ইনকাম হলো 56,000। সো কস্ট অফ ইকুইটি 10% আমার এটা আনচেঞ্জড। সো মার্কেট ভ্যালু অফ শেয়ার আমার আসতেছে 5,60,000 and market value of debt 3 lakh, so total 8,60,000 and overall cost of capital of the firm is 9.30%. তাহলে এখন দেখো ডেপ্ট আমার ইনক্রিজ করার ফলে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কিন্তু কমে গিয়েছে, অর্থাৎ যতই আমি ডেপ্ট ইউজ করব ততই আমার এই ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল এটা কমবে, তবে সেটা একটা নির্দিষ্ট মাত্রায় গিয়ে থেমে যাবে, এরপরে আবার বাড়তে থাকবে। তখন যেখানে এসে থেমে যাবে সেটাই হবে আমার সর্বনিম্ন কস্ট আর ওটাই হবে অপটিমাম।
সো আমরা তখন সেটাই চুজ করব। তাহলে আমরা NI অ্যাপ্রোচ এটা বুঝলাম। এখন আসো NOI অ্যাপ্রোচ। আমরা এখন নেট অপারেটিং ইনকাম অ্যাপ্রোচ নিয়ে আলোচনা করব। নেট অপারেটিং ইনকাম অ্যাপ্রোচে এটা প্রদান করেন ডেভিড ডুরান্ট। তিনি প্রথমে NI অ্যাপ্রোচ এটা ডেভেলপ করেন, কিন্তু পরে সেখানে কিছু প্রবলেম ক্রিয়েট হওয়ার কারণে তিনি পরবর্তীতে NOI অ্যাপ্রোচ এটা ডেভেলপ করেন। কারণ NI অ্যাপ্রোচে তিনি ভ্যালু অফ ফার্ম অ্যান্ড ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল এটার মাধ্যমে সিদ্ধান্তে এসেছিলেন, কিন্তু NOI অ্যাপ্রোচের মাঝে তিনি বলতেছেন ইকুইটি ক্যাপিটালাইজেশনের কথা, অর্থাৎ এখানে ইকুইটি ক্যাপিটালাইজেশন রেটটা নির্ণয়ের মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছেছেন। সো এখানে দ্য সামারি অফ দিস অ্যাপ্রোচ ইজ দ্যাট দ্য লিভারেজ অ্যান্ড ক্যাপিটাল স্ট্রাকচার leverage or capital structure decision of the firm is irrelevant. So any changes in leverage will not lead to any change in the total value of the firms and the market price of share. কোনো পরিবর্তন হয় না, as the overall cost of capital is independent of the degrees of leverage. তাহলে তোমার এই যে নেট অপারেটিং অ্যাপ্রোচ ইনকাম অ্যাপ্রোচের মাঝে উনি কেই এবং মার্কেট ভ্যালু অফ শেয়ার এটার মাধ্যমে মূলত সিদ্ধান্তে পৌঁছেছেন। তাই আমরা এখন সে নেট অপারেটিং ইনকাম অ্যাপ্রোচ এটা নিয়ে আলোচনা করার পূর্বে এটার অ্যাজাম্পশনগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এটার অ্যাজাম্পশনগুলো কি কি হতে পারে? সো আসো অ্যাজাম্পশনস অফ নেট ইনকাম অ্যাপ্রোচ। এখন নেট ইনকাম অ্যাপ্রোচের মধ্যে ফার্স্ট অ্যাজাম্পশন বলছে দেয়ার ইজ নো কর্পোরেট ট্যাক্স। সো এই ক্ষেত্রে বলছে কোনো কর্পোরেট ট্যাক্স থাকবে না, দেয়ার ইজ নো কর্পোরেট ট্যাক্স, এটা ফার্স্ট অ্যাজাম্পশন। সেকেন্ড অ্যাজাম্পশন কস্ট অফ ডেট রিমেইন কনস্ট্যান্ট অ্যাট অল লেভেল অফ ডেট। ডেট তুমি যেটাই ইউজ করো না কেন এই ক্ষেত্রে বলা হচ্ছে যে এটা কস্টটা তোমার কনস্ট্যান্ট হবে, ডেটের কস্টটা কনস্ট্যান্ট হবে। সো ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল রিমেইন কনস্ট্যান্ট, এবং তার ওভারঅল কস্ট অফ ক্যাপিটালটা এটাও কনস্ট্যান্ট হবে কেউ। দেন ভ্যালু অফ দ্য ফার্ম ডিপেন্ডস অন এক্সপেক্টেড নেট অপারেটিং ইনকাম অ্যান্ড ওভারঅল ক্যাপিটালাইজেশন রেটস অর দ্য অপরচুনিটি কস্ট অফ ক্যাপিটাল। তাহলে ভ্যালু অফ দ্য ফার্ম ডিপেন্ডস এটা নির্ভর করবে অন এক্সপেক্টেড নেট অপারেটিং ইনকাম অ্যান্ড ওভারঅল ক্যাপিটালাইজেশন রেটস or the opportunity cost of capital. Then fifth one, net operating income of the firms is not affected by the degrees of financial leverage. তো বলা হচ্ছে যে এখানে ডিগ্রিজ অফ ফাইন্যান্সিয়াল লিভারেজের উপরে কোনো প্রভাব বিস্তার করবে না। No operating income, net operating income of the firm is not affected by the degrees of financial leverage. Financial leverage কোনো প্রভাব বিস্তার করবে না। So the operating risk or business risk does not change with the change of debt equity mix. Debt equity mix এর কারণে কোনো পরিবর্তন হবে না, debt equity mix এর কোনো পরিবর্তন হবে না। ফিনান্সিয়াল রিস্ক এন্ড বিজনেস রিস্ক যদি এখানে বিজনেস রিস্ক এর কারণে কোনো পরিবর্তন হবে না। weighted average cost of capital does not change with the change in financial leverage. এটা ফিনান্সিয়াল লিভারেজের কোনো পরিবর্তন হবে না। সো আমরা এখন NOI অ্যাপ্রোচের অঙ্কের একটা চার্ট তোমাদেরকে এখানে দিয়ে দিলাম, অর্থাৎ কিভাবে NOI অ্যাপ্রোচের একটা অঙ্ক করবে। তবে এখানে তোমাদেরকে জানতে হবে যে NI অ্যাপ্রোচে আমরা সর্বশেষ কি নির্ণয় করি। আমরা বলেছিলাম NI অ্যাপ্রোচে সর্বশেষ আমরা KO নির্ণয় করি, কিন্তু NOI অ্যাপ্রোচে আমরা সর্বশেষ KE নির্ণয় করি। তাহলে আমাদেরকে এইটা কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে যে NI অ্যাপ্রোচে আমরা সর্বশেষ নির্ণয় করি KO ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, এবং NOI অ্যাপ্রোচে আমরা সর্বশেষ নির্ণয় করব কস্ট অফ ইকুইটি। তোমরা আরেকটা জিনিস খেয়াল করবে যে একটা প্রশ্নে যদি KO দেওয়া থাকে তাহলে তুমি সর্বশেষ KE বের করবা, আর যদি প্রশ্নে KE দেওয়া থাকে সর্বশেষ KO বের করবা, দ্যাট মিন্স উল্টা। তাহলে KO যেখানে বের করা হবে সেটা হবে সর্বশেষ KO যেই ফর্মে বের করা হবে সেটা হবে NI অ্যাপ্রোচ, আর সর্বশেষ KE
যে ফর্মে বের করা হবে সেটাকে বলা হবে NOI অ্যাপ্রোচ। সো এখানে যে ডামি দুইটা চার্ট দেওয়া হয়েছে সেই ডামি দুইটা চার্ট তোমাদেরকে ভালোভাবে দেখতে হবে। তুমি এই চার্ট দিয়েও অঙ্ক করতে পারো, আবার এই চার্ট ছাড়া আলাদা আলাদাভাবেও করে নিতে পারো। সো NOI অ্যাপ্রোচের চার্ট আসো, আমরা ফার্স্ট ওয়ান লিখলাম নেট অপারেটিং ইনকাম, এটাকে EBIT বলে ধরা হয়। নেট অপারেটিং ইনকাম, দ্যাট মিন্স EBIT, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। সো লেস ইন্টারেস্ট, এখন এই ইন্টারেস্টটা নির্ণয় হবে কিভাবে? ডেপ্ট ইন্টু পার্সেন্টেজ অফ ইন্টারেস্ট, ডেপ্ট ইন্টু পার্সেন্টেজ অফ ইন্টারেস্ট। সো আসো net income available for equity, so net income for available for equity NI, এটা আমাদের ডিটারমিন হলো। এরপরে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল KO, এটাকে আমরা ইন ডেসিমাল ফরম্যাটে লিখব। দেন মার্কেট ভ্যালু অফ ফার্ম V, এখন V হচ্ছে নেট অপারেটিং ইনকাম, দ্যাট মিন্স EBIT ডিভাইডেড বাই KO, সো আমাদের V এটা নির্ণয় হবে। দেন মার্কেট ভ্যালু অফ ডেট B, এটা প্রশ্নে সরাসরি দেওয়াও থাকতে পারে, আবার প্রশ্নে সরাসরি দেওয়া নাও থাকতে পারে। এখন প্রশ্নে যদি দেওয়া না থাকে তাহলে আমরা কিভাবে বের করব? এটা বের করার সূত্র হচ্ছে ইন্টারেস্ট ইন অ্যামাউন্ট ভাগ ইন্টারেস্ট রেট। সো ইন্টারেস্ট ইন অ্যামাউন্টকে আমরা ইন্টারেস্ট রেট দ্বারা ইন ডেসিমাল ফরম্যাটে রেট দ্বারা ভাগ করলে আমরা মার্কেট ভ্যালু অফ ডেট পাবো। এখন আসো মার্কেট ভ্যালু অফ শেয়ার, সংক্ষেপে এটাকে এস দ্বারা প্রকাশ করা হয়। মার্কেট ভ্যালু অফ শেয়ার সংক্ষেপে এস। সো এস বের করার সূত্র হচ্ছে ভি মাইনাস বি। এখন ভি মানে কি? ভ্যালু অফ ফার্ম, সো ভ্যালু অফ ফার্ম মাইনাস মার্কেট ভ্যালু অফ ডেপ্ট। এরপরে আসো কস্ট অফ ইকুইটি, কেই সংক্ষেপে এস দ্বারা প্রকাশ করা হয়, সংক্ষেপে কেই দ্বারা প্রকাশ করা হয়। এখন এই কেই সূত্র হচ্ছে নেট ইনকাম বাই এস ইন্টু 100। সরি। সো আমরা এখন একটা অঙ্ক নিয়ে এটা আলোচনা করব। সো ম্যাথমেটিক্যাল প্রবলেমস অ্যান্ড সলিউশনস অফ NOI অ্যাপ্রোচ। তাহলে আসো আমরা যদি অঙ্কটা নিয়ে আলোচনা করি তাহলে কিভাবে হয়। গ্লাসকো লিমিটেড হ্যাজ টাকা 16 লাখ অফ ডেট। তাহলে গ্লাসকো লিমিটেডের এখানে 16 লাখ টাকা তাদের ঋণ। দেয়ার এক্সপেক্টেড নেট অপারেটিং ইনকাম ইজ টাকা 5 লাখ, এবং তাদের নেট অপারেটিং ইনকাম হচ্ছে 5 লাখ। সো আমাদের NOI বা EBIT এটা হচ্ছে 5 লাখ, অ্যান্ড রেট অফ ইন্টারেস্ট 8%। এখন এই 8% আমরা কার উপরে নির্ণয় করব? এটা হচ্ছে ইন্টারেস্ট অন ডেট। সো 16 লাখ টাকার উপরে আমরা 8% সুদ কাউন্ট করব। এখন যদি আমাদের এখানে এই 16 লাখ এটা না দিয়ে তারা একটা ইন্টারেস্ট রেট বলে দিত, ইন্টারেস্ট অ্যামাউন্ট বলে দিত আর ইন্টারেস্ট রেট, তখন আমাদের এই ডেপ্ট নির্ণয় করতে হতো। ইন্টারেস্ট অ্যামাউন্টকে আমরা ইন্টারেস্ট রেট দ্বারা ভাগ করতাম। সো ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কেউ 13% দেওয়া আছে। এখন এখানে দেখো প্রশ্নে কেউ দেওয়া আছে, উপরে যদি এখানে NOI অ্যাপ্রোচ এটা নাও বলে তাহলেও কিন্তু আমরা এটা NOI অ্যাপ্রোচ দিয়ে অঙ্ক করব। প্রশ্নে যদি ভ্যালু অফ ফার্ম, মার্কেট ভ্যালু অফ শেয়ার, কস্ট অফ ইকুইটি এগুলো ডিটারমিন করতে বলে। কেন? প্রশ্নে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল এটা দেওয়া আছে। সো যেখানে কেউ দেওয়া থাকবে সেখানে কেই বের করতে হবে, আর কেইটা সর্বশেষ নির্ণয় করতে হয় NOI অ্যাপ্রোচে। দেন দ্য কোম্পানি হ্যাজ 5000 অর্ডিনারি শেয়ার, এবং কোম্পানির অর্ডিনারি শেয়ার হচ্ছে 5000। সো তোমাকে এখন ডিটারমিন করতে বলছে, ডিটারমিন দ্য মার্কেট ভ্যালু অফ শেয়ার, সরি মার্কেট ভ্যালু অফ ফার্ম। এখন মার্কেট ভ্যালু অফ ফার্ম মানে হচ্ছে ভি। সো আমরা ভি নির্ণয় করি কিভাবে? EBIT ভাগ কেউ। সো প্রশ্নে যেমন এখানে EBIT দেওয়া আছে 5 লাখ ডিভাইডেড বাই কেউ 13%, এটাকে ইন ডেসিমাল ফরম্যাটে আমরা ইউজ করব 0.13। আবার দেখো বলতে মার্কেট ভ্যালু অফ ইকুইটি, মার্কেট ভ্যালু অফ ইকুইটি বা মার্কেট ভ্যালু অফ শেয়ার। সো এটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। এখন এই এস এর সূত্র হচ্ছে নেট ইনকাম ডিভাইডেড বাই কস্ট অফ ইকুইটি। এখন প্রশ্নে তো কস্ট অফ ইকুইটি নেই, যেহেতু এখানে কেই আমাকে বের করতে হবে, তাহলে এখানে সূত্র অ্যাপ্লাই হবে ভ্যালু অফ ফার্ম মাইনাস মার্কেট ভ্যালু অফ ডেট। কারণ আমরা ভি সমান জানি
বি প্লাস এস। সো এখন আমরা যদি এস বের করি, সো বি মাইনাস বি। এরপরে আসো কস্ট অফ ইকুইটি, সংক্ষেপে কেই। এখন এই কেই সূত্র হচ্ছে তোমার নেট ইনকাম ডিভাইডেড বাই এস ইন্টু 100। এস মিনস মার্কেট ভ্যালু অফ ইকুইটি শেয়ার, অ্যান্ড লাস্ট ওয়ান মার্কেট প্রাইস পার ইকুইটি অর পার শেয়ার। তুমি যদি এস বের করতে পারো, অর্থাৎ মার্কেট ভ্যালু অফ শেয়ার বা মার্কেট ভ্যালু অফ ইকুইটি শেয়ার, তাহলে এটাকে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করলে তোমার মার্কেট প্রাইস পার শেয়ার এটা ডিটারমিন করা সম্ভব হবে। তাহলে আমরা প্রশ্নটা বুঝলাম। এখন এই প্রশ্ন বুঝতে গিয়ে আমরা যে তথ্যগুলো সম্পর্কে আগে জেনে এসেছি, সেখানে আমরা জেনেছি এনআই অ্যাপ্রোচ, এনওয়াই অ্যাপ্রোচ, ট্রেডিশনাল অ্যাপ্রোচ এবং এমএম অ্যাপ্রোচ। এনআই অ্যাপ্রোচের সর্বশেষ বের করা হয় কেও, এবং ট্রেডিশনাল অ্যাপ্রোচেও সর্বশেষ কেও বের করা হয়। আবার এনওআই অ্যাপ্রোচের সর্বশেষ কেই বের করা হয়, এমএম অ্যাপ্রোচেও সর্বশেষ কেই বের করা হয়। তবে এমএম অ্যাপ্রোচের মধ্যে আরবিট্রেজ প্রসেস বা আদার্স কিছু ফাংশন আছে, তো সেটা ভিন্ন কথা, কিন্তু নর্মালি বের করা হয় কি কেই, সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। এখন আসো আমরা যদি এই অঙ্কটা সলভ করি তাহলে আমরা কি পাই। দেখো ফার্স্ট ওয়ান আমি টেবিলটা শো করলাম, আমরা এখানে টেবিলটা শো করলাম। সো ইবিআইটি অর নেট ইনকাম আমরা পেয়েছি কত, 5 লাখ, যেটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল। এখন লেস ইন্টারেস্ট, এটা হলো 16 লাখ ইন্টু তার 8% সমান 1,28,000, 1,28,000 এটা। এখন প্রশ্নে আমার অনেক ক্ষেত্রে এই ইন্টারেস্টের ইন অ্যামাউন্টে এটা সরাসরি দেওয়া থাকে। যদি প্রশ্নে দেওয়া থাকে তাহলে সেটা ডিটারমিন করার প্রয়োজন নেই, তখন আমরা সরাসরি 1,28,000 এটা বসিয়ে দিব। কিন্তু সেই ক্ষেত্রে প্রশ্নে এই ডেপ্ট ক্যাপিটালটা এটা দেওয়া থাকবে না, তখন এই 1,28,000কে তুমি 0.08 এটা দ্বারা ভাগ করলে তুমি 16 লক্ষ টাকা পেয়ে যাবা। 8%কে তুমি ডেসিমেলে কিভাবে কনভার্ট করবা, যে কোনো পার্সেন্টেজকে ডেসিমেলে কনভার্ট করতে হলে 100 দ্বারা ভাগ করতে হয়। যে কোনো পার্সেন্টেজকে ডেসিমেলে কনভার্ট করতে হলে 100 দ্বারা ভাগ করতে হয়। যেমন 8%, 8% ইকুয়াল টু হচ্ছে 0.08, কিভাবে বের হলো, 8 ডিভাইডেড বাই 100। সো আমরা 16 লাখ ইন্টু 8% করলে 1,28,000 ইন্টারেস্ট পেলাম। এখন বিয়োগ করো, সো তোমাদের নেট ইনকাম বের হলো 3,72,000। সো এরপরে আসো মার্কেট ভ্যালু অফ ফার্ম। এখন ভি এর সূত্র হচ্ছে ইবিআইটি অর নেট অপারেটিং ইনকাম, ইবিআইটি অর নেট অপারেটিং ইনকাম। এখন আমাদের এই অঙ্কে ইবিআইটি দেওয়া আছে কত, 5 লাখ, অর নেট ইনকাম 5 লাখ, নেট অপারেটিং ইনকাম 5 লাখ, ডিভাইডেড বাই হচ্ছে কেও মিনস ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। এখন আমার এই প্রশ্নে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল ছিল 13%, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল 13%। সো আমরা লিখলাম ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কেও 13%, এটাকে লিখতে হবে ইন ডেসিমাল ফর্ম, দ্যাট মিনস 0.13। সো মার্কেট ভ্যালু অফ ফার্ম বি, এখন নেট ইনকাম ডিভাইডেড বাই কেও ক্যালকুলেশন করলে আমরা পাই 38,46,154। এখন তোমার এনওয়াই এটা হচ্ছে কত, 5 লাখ ডিভাইডেড বাই 0.13, সো ক্যালকুলেশন করলে 38,46,154 টাকা। তাহলে আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু এনওআই অ্যাপ্রোচ। সো এখন আসো মার্কেট ভ্যালু অফ ডেপ্ট বি। যদিও এই অঙ্কে 16 লাখ টাকা সরাসরি মার্কেট ভ্যালু অফ ডেপ্ট এটা দেওয়া ছিল, অনেক ক্ষেত্রে এটা দেওয়া থাকে না, তখন আমি এটা ডিটারমিন করব। এই ইন্টারেস্টটা এটা প্রশ্নে দেওয়া থাকবে এবং এই 8% এটা দেওয়া থাকবে। সো ইন্টারেস্ট ইন অ্যামাউন্ট ডিভাইডেড বাই ইন্টারেস্ট রেট, 8%কে লিখতে হবে 0.08, ক্যালকুলেশন করলে আমার এই 16 লাখ এটা ডিটারমিন হবে। তাহলে আমাদের মার্কেট ভ্যালু অফ ডেপ্ট এটা 16 লাখ টাকা ডিটারমিন হলো। সো আসো এখন মার্কেট ভ্যালু অফ শেয়ার। এখন এই মার্কেট ভ্যালু অফ শেয়ার হচ্ছে ভি মাইনাস বি। ভি মিনস ভ্যালু অফ ফার্ম, বি মিনস মার্কেট ভ্যালু অফ ডেপ্ট। তাহলে এখন তুমি বিয়োগ করো। আমরা আগে ভি এটা বের করেছিলাম বি প্লাস এস, তাহলে বি প্লাস এস যদি ভি হয় তাহলে এস ইকুয়াল টু হবে ভি মাইনাস বি। আবার অনেক ক্ষেত্রে বি বের করতে বলতে পারে, তখন বি ইকুয়াল টু হবে ভি মাইনাস এস।
তোমার যেভাবে বলুক না কেন আমরা এটা বের করতে পারবো আশা করে। তাতে আমাদের মার্কেট ভ্যালু অফ শেয়ার 22,46,154 এটা ডিটারমিন হলো। সো এরপরে আসো কস্ট অফ ইকুইটি, কেই, কস্ট অফ ইকুইটি। এখন এই কস্ট অফ ইকুইটি এটা হচ্ছে নেট ইনকাম বাই এস ইন্টু 100, নেট ইনকাম বাই এস ইন্টু 100। এখন আমরা নেট ইনকাম এটা ইবিআইটি থেকে তোমার ইন্টারেস্ট বাদ দিলে নেট ইনকাম এটা বের হয়। এখানে একই টেবিলের ভিতরে সকল ক্যালকুলেশনগুলো করা, কিন্তু তুমি যদি মনে করো যে যেমন এই নেট ইনকাম তুমি আলাদা রিকোয়ারমেন্ট হিসেবে বাইরে করবে তাহলে নো প্রবলেম। সেক্ষেত্রে আমরা করব আলাদাভাবে কস্ট অফ ইকুইটি কেই ইকুয়াল টু নেট ইনকাম বাই এস। তবে আমাকে নেট ইনকাম আগে বের করতে হবে, মার্কেট ভ্যালু অফ শেয়ার এটা আগে বের করে নিতে হবে, নিয়ে তারপরে আমরা এখানে কাউন্ট করব। সো নেট ইনকাম হচ্ছে আমাদের কত, 3,72,000 ডিভাইডেড বাই এস মার্কেট ভ্যালু অফ শেয়ার আমাদের ডিটারমিন হলো 22,46,154। সো আমরা ক্যালকুলেশন করলে আমরা পাই 16.56%। ওকে, এরপরে আসো আমাকে ডিটারমিন করতে হবে মার্কেট প্রাইস পার ইকুইটি অর পার শেয়ার। এখন এই মার্কেট প্রাইস পার শেয়ার বা পার ইকুইটি এটা বের করার সূত্র হচ্ছে মার্কেট ভ্যালু অফ শেয়ার দ্যাট মিন্স এস ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ শেয়ার। সো আমাদের প্রশ্নে টোটাল নাম্বার অফ শেয়ার এটা দেওয়া আছে 5 লাখ। তাহলে আমরা এখানে বলি মার্কেট ভ্যালু অফ শেয়ার এটা আমরা পেয়েছি 22,46,154 আর ডিভাইড বাই টোটাল নাম্বার অফ শেয়ার হচ্ছে 5,000। তাহলে আমরা 22,46,154 কে 5,000 দ্বারা ভাগ করলে আমরা টাকা 449.23 এটা পাচ্ছি। তাহলে আমরা এখানের যে অঙ্কটা পেলাম এটা হচ্ছে তোমার এনওআই অ্যাপ্রোচ। সো আমরা এনওআই অ্যাপ্রোচের একটা অঙ্ক শিখলাম, তারপরে তোমার এনআই অ্যাপ্রোচের একটা অঙ্ক শিখলাম। এনআই এবং এনওআই অ্যাপ্রোচ উভয় অ্যাপ্রোচে কিছু অ্যাজাম্পশন বলেছে, সেই অ্যাজাম্পশনগুলো জানলাম। তারপরে 4টা তথ্যের কথা বললো, তার মাঝে আমরা 2টা তথ্য এই পর্যন্ত শিখলাম। আগামী ক্লাসে আমরা ট্রেডিশনাল অ্যাপ্রোচ এবং মডিকিলেনি অ্যান্ড মিলার অ্যাপ্রোচ এটা শিখব, সেক্ষেত্রে তাদের অঙ্ক সহ আমরা এটা জানতে পারব। সো আজ এ পর্যন্ত, কিন্তু আমি এখানে যে অঙ্কগুলো নিয়ে আলোচনা করেছিলাম এটা খান অ্যান্ড জেনের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এই বইটাকে ফলো করি। এটার বাইরে তোমাদের যে টেক্সট বই জেসি ভ্যান হর্ন ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সেই বইটা আমরা টেক্সট হিসাবে ফলো করি। সো তোমরা এই বইগুলোকে ফলো করবে এবং ক্লাসগুলো লেকচার দেখবে। তো আশা করি পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে শেষ করছি।